খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সারা দেশে জুমার নামাজের পর দোয়া মোনাজাত, মন্দির গির্জায় বিশেষ প্রার্থনা। চলে গেছেন, আমরা মনে করি যে এই সুখ আমরা শক্তিতে পরিণত করব। ছুটির দিনেও সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই, নানা অসঙ্গতির কারণে অনেকের প্রার্থিতা বাতিল। 5 জানুয়ারি থেকে আপিলের সুযোগ। রংপুর 2 আসনে এবার বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে টিকে গেছেন 5 প্রার্থী। সারা দেশে তীব্র শীতে স্থবির জনজীবন, ঘন কুয়াশায় কয়েক জেলায় সড়ক দুর্ঘটনা, ভোলায় জাহাজের ধাক্কায় ডুবেছে লবণ বোঝাই ট্রলার। একটা কার্গো জাহাজ আসতেছে ওদিক থেকে, আমার পিছন থেকে আসতেছে আর কি, আচ্ছা আমারে এই কুয়াশার মধ্যে ধাক্কা দিছে। আমাদের ছোট নৌকাগুলা লইয়া এই কিনার উদ্ধার হয়েছি। জামালপুরে 3 যুগ ধরে মাদারদহ নদীকে বিল দেখিয়ে মাছ চাষের জন্য ইজারা, বালু তোলায় মূল উদ্দেশ্য অভিযোগ স্থানীয়দের। ওরা যার দহরে তাই বেচলো, আর একজনে কিনে নিয়ে ওই আবার কাইডি ব্যস্ত আছে। দীর্ঘদিন যাবৎ এই নদীটাকে ইজারা নিয়ে এখানে মানে ওপেন করার মতো যে নদী কেন্দ্রিক জীবিকায়নটা নষ্ট করা হয়েছে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজ জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিশেষ দোয়া করা হয়। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দোয়া মোনাজাত পরিচালনা করেন খতিব। এছাড়া খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা হয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ দেশের প্রধান প্রধান গির্জা ও প্যাগোডায়। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশব্যাপী বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। বাইতুল মোকাররমেও ছিল আয়োজন, যা পরিচালনা করেন জাতীয় মসজিদটির খতিব। মুসল্লিরা জানান, খালেদা জিয়া দেশ ও মানুষের কল্যাণে সারা জীবন ছিলেন আপোষহীন। পরম করুণাময় আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, এমনটাই ছিল তাদের দোয়ার ভাষা। শুধু বাইতুল মুকাররম নয়, ওনার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পরে পৃথিবীর আনাচে কানাচে বাংলাদেশের প্রতিটি জনগণে ওনার জন্য দোয়া করেছেন। উনি দেশের মানুষকে ভালো জানতো, ভালোবাসতো, তাই ওনার জন্য মানুষ অনেক কান্দাকাটি করছে, মানুষ অনেক আগে গেছে, মানুষ অনেক ওনার জন্য অনেক দোয়া করছে। তার ভালো গুণগুলো যেগুলো ছিল সেগুলো যেন আমরা গ্রহণ করতে পারি। যেহেতু সত্যিকার অর্থে তিনি দেশপ্রেমিক ছিলেন, অবশ্যই এটা আল্লাহর কাছে দোয়া করতে হয় যে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুক। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও ছিল বিশেষ প্রার্থনার আয়োজন। 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। এ সময় খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরেন বক্তারা। তিনি কখনো গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে কোনো শক্তির সাথে আপোষকামিতা করেন নাই। জানাজার মধ্য দিয়ে যেটা প্রমাণিত হয়েছে, দেশের সর্বস্তরের মানুষ মিলিত হয়েছে, এই সম্মিলনটা যেন অব্যাহত থাকে। খালেদা জিয়ার জন্য সারা দেশের মসজিদে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। সিলেটে বাদজুমা নগরীর কোর্ট পয়েন্টে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা আমাদের নেত্রীর জন্য আজকে এখানে দোয়া করেছি, সাধারণ মানুষকে নিয়ে। এই সুখ আমরা শক্তিতে পরিণত করব। একই সাথে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দেশের গির্জা প্যাগোডায় ছিল বিশেষ প্রার্থনা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ছুটির দিনেও সারা দেশে হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র কার্যবিধি অনুযায়ী যাচাই বাছাই করা হচ্ছে। আবেদনপত্রের শর্ত পূরণ না হওয়ায়, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং 1% ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়া গেলে বাতিল হবে প্রার্থিতা। তবে তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এদিনও নির্বাচন কমিশন, বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই। রংপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল 10:30 থেকে শুরু হয় যাচাই বাছাই কার্যক্রম। 100% ভোটারের স্বাক্ষরে গরমিল, হোল্ডিং ট্যাক্স ও টেলিফোন বিলের বকেয়া পরিশোধ না করায় রংপুর 3 আসনের 3 জনের প্রার্থিতা বাতিল করা হয়। বৈধ ঘোষণা করা হয় 7 প্রার্থীর মনোনয়নপত্র। রংপুর 4 আসনে বৈধ ঘোষণা করা হয় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের মনোনয়ন। 3 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে এবং 7 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। যাচাই বাছাই কার্যক্রমে কক্সবাজার 1 আসনে বৈধ ঘোষণা করা হয় বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদের মনোনয়ন। বাতিল করা হয় 2 জনের প্রার্থিতা। আইনানুগভাবে সকল কিছু সম্পন্ন হয়েছে, আমি প্রত্যক্ষ করেছি। নির্বাচনের মাঠে আমরা সকল প্রার্থীকে স্বাগত জানাই। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সহ 11 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া জেলার 3টি আসনে 6 জনের প্রার্থিতা বাতিল করা হয়। রাজনীতিতে কিন্তু তকদিরের বাইরে কিছু হয় না। হ্যাঁ, ভীষণ রকম ভাগ্য এখানে কাজ করে। সো আমার ভাগ্যে ঠিক ওটাই ঘটছে যেটা আমার বাবার সাথে 73-এ ঘটেছিল। কুমিল্লায় 11টি আসনের মধ্যে 6টির মনোনয়নপত্র যাচাই করা হয় আজ। বাকি 5টি আসনের যাচাই বাছাই কাল। সকলে কুমিল্লা 1 আসনে 12 জনের মধ্যে 5 জনের প্রার্থিতা বাতিল করা হয়। বরিশালে কয়েকটি আসনে আজ হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাই। 4, 5 ও 6 আসনে মনোনয়নপত্র বাছাইয়ে 21 জনের মধ্যে 2 জনের বাতিল এবং 2 জনের প্রার্থিতা স্থগিত হয়েছে। 3টি আসনের মধ্যে আমরা 2টা স্থগিত রেখেছি আর 2টা বাতিল হয়েছে, আর বাকিদের বৈধ বলে গণ্য করা হয়েছে। 4 জানুয়ারি পর্যন্ত চলবে এই যাচাই বাছাই কার্যক্রম। 20 জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাওয়া যাবে। এরপর প্রতীক বরাদ্দ এবং শুরু হবে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রংপুর 2 আসনে এবার ভোটের মাঠে জমে উঠেছে ত্রিমুখী লড়াই। জামায়াত, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরাই মূল প্রতিদ্বন্দ্বী। 3 প্রতিদ্বন্দ্বীর 2 জন সাবেক এমপি হলেও জামায়াতের প্রার্থীর নেই সেই রেকর্ড। এই আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে টিকে গেছেন 5 প্রার্থী। রংপুর 2 সংসদীয় আসন বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। ভোটার সংখ্যা 3,80,981 জন। বিগত নির্বাচনে এই আসনে বিএনপি 1 বার, জাতীয় পার্টি 4 বার এবং আওয়ামী লীগ জয় পায় 7 বার। বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার 2001 সালে জাতীয় পার্টি থেকে এমপি হয়েছিলেন। অন্যায়ের প্রতিকার মোহাম্মদ আলী সরকার, এই স্লোগানে ভোটের মাঠে সরব তিনি। আলোচনায় আছেন জামায়াতের এটিএম আজহারুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দী ছিলেন তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর কারামুক্ত হয়ে চষে বেড়াচ্ছেন মাঠ। সহানুভূতির ভোট পাওয়ার আশা তার। আমি ছোটবেলা থেকে মানুষের কোনো অন্যায় করি নাই, এটা একটা পরিষ্কার বার্তা আইতে। আর অন্যায় আমি পছন্দ করি না। একটা স্লোগান আসছিল, এটা 85 সালের, অন্যায়ের প্রতিকার মোহাম্মদ আলী সরকার। আমি তো সবচেয়ে নির্যাতিত। আমার জানা মতে বদরগঞ্জ, তারাগঞ্জের যারা সামনে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে দাবি করছে, তার একজনও জনগণের জন্য কারাগারে যায়নি। জাতীয় পার্টির হয়ে লড়ছেন আনিসুল ইসলাম মণ্ডল। 2008 সালে এমপি নির্বাচিত হলেও পরবর্তী 3টি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। ভোটের মাঠে আছেন ইসলামী আন্দোলনের আশরাফ আলী এবং জাসদের আজিজুর রহমানও। জনগণের কাছে ভোট পাওয়ার যোগ্যতা অর্জন করেছে এবং জনগণ আমাকে ভোট দিয়ে আরেকবার নির্বাচিত করবে ইনশাআল্লাহ। সমস্ত ইসলামী দলগুলি এক হওয়ার পক্ষে। আমরা জনগণ চাচ্ছে যে ইসলামী দলকেই ভোট দেওয়ার। এখানে ইসলামী দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারাগঞ্জ, বদরগঞ্জের মধ্যে খুব শক্তিশালী। মনোনয়ন দাখিলকারী এই 5 প্রার্থী যাচাই বাছাইয়ে টিকে ভোটের মাঠে সরব। যমুনেশ্বরী ও চিকলি নদী বেষ্টিত এই আসনে 54 বছরেও তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। একমাত্র ভারী শিল্প শ্যামপুর সুগার মিলও বন্ধ হয়ে গেছে আগেই। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে ফ্যাসিস্ট সরকারের গণহত্যার চিত্র। অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা।
এমনটাই বলেছেন প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরার নিজ নান্দুয়ালি গ্রামে নিতাই গৌর গোপাল সেবাশ্রম পরিদর্শন করেন তিনি। এ সময় প্রেস সচিব বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, তার রাজনীতিতে যাওয়ার ইচ্ছা নেই, নির্বাচনের পর আবারও সাংবাদিকতায় ফিরতে চান। ইন্ডিয়ার সাথে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে, আমরা তাদেরকে জানিয়েছি। তারা আপনারা দেখেছেন তারা কিছু কিছু বক্তব্য দিয়েছে। আমরা আমাদের যেগুলো অফিসিয়াল প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো আমরা মেনটেন করছি। শীতের তীব্র দাপটে পর্যুদুস্ত সারা দেশ। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডায় সর্বত্র বেড়েছে জনদুর্ভোগ। কষ্ট বেড়েছে নিম্ন আয়ের মানুষের। আবহাওয়া অধিদপ্তর জানায়, জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। পৌষের মধ্যভাগে সারা দেশেই শীতের দাপট, কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে ছিল ঘন কুয়াশা। ঠান্ডা যে এত প্রচুর ঠান্ডার জন্য বাড়ির তো বাইরে যাইতেছে না। যে পরিমাণ ঠান্ডা তাতে আমরা রাস্তাঘাটে বেরোতে পারছি না। শীত লাগে, ঘুমাতে পারি না, মানে শরীর কাঁপে, অনেক কষ্ট হয়। ঘন কুয়াশার প্রকোপে পথে পথে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলতে দেখা যায়। বেলা গড়ালে অনেক জায়গায় সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। তীব্র শীতে জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না মানুষ, বিপাকে খেটে খাওয়া মানুষ। 15 থেকে 20 বছর যাবত আমি ঢাকায় থাকি, তো আসলে এই শীতটা আমার যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলি, আসলে এরকম শীত আমরা আগে এক্সপিরিয়েন্স করি নাই। কুয়াশায় দেখা যায় না, কিছু অন্ধকার হয়ে রয়েছে, রাত্রি পাওয়া যায় না। গত এক সপ্তাহ ধরে যে শীত পড়ছে, কাম কাজ করা খুব অসুবিধা হইতেছে। কাম কাজ করানো যায় না, ঘর থেকে বাইরে যায় না। গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের। সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা অপর্যাপ্ত। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। দিনের বেলা হালকাটা মোটামুটি পাওয়া যায়, এতটা পাওয়া যায় না, রাতে প্রচন্ড ঠান্ডা হয়। এদিকে আবহাওয়া অধিদপ্তর দ্রুতই শীতের প্রকোপ কমার কোনো সুসংবাদ দিতে পারেনি। আগামী আরো 2 দিন ঘন কুয়াশা থাকবে, সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রাটা বেড়ে যাবে, কিন্তু আমাদের ফিল্ড তাপমাত্রাটা তুলনামূলক কম থাকবে এবং 5 তারিখ পর্যন্ত এই অবস্থাটা অব্যাহত থাকবে এবং 6 তারিখ থেকে দিন এবং রাতের তাপমাত্রাটা আরও কমে আসবে এবং এটা আগামী 1 সপ্তাহ পর্যন্ত এই অবস্থাটা বিরাজ করবে। আবহাওয়া অধিদপ্তর জানায়, জানুয়ারির প্রথমার্ধে তীব্র থেকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে, আর শেষার্ধে থাকছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। শীতের আরো খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হতে চলল। বর্তমানে আপনি কোন স্থানে রয়েছেন, সেখানে শীতের দাপট কেমন, আর জনজীবনে শীতের প্রভাব কতটা পড়েছে সে বিষয়েও জানাবেন। রাব্বি, আমি রয়েছি রাজশাহী মহানগরীর কুমারপাড়া মোড়ে। এই কুমারপাড়া মোড়ে আপনাকে একটু যদি আমার ডান দিকে দেখায় যে প্রচুর পরিমাণে যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত আয়ের মানুষজন রয়েছে, তারা এই যে আজকে শুক্রবারের দিন এইখানে কিন্তু এই শীতের যে পুরাতন যে কাপড় সেগুলো কিন্তু বিক্রি হয় এবং গরম কাপড় কেনার জন্য অনেক মানুষ কিন্তু ভিড় করছেন এবং দাম দর করে নিয়ে যাচ্ছেন। আজকে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস এবং গত কয়েকদিন থেকে তাপমাত্রা কম থাকার কারণে প্রচণ্ড ঠান্ডা বাতাস এবং কনকনে ঠান্ডা বাতাসের কারণে জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। বাইরে মানুষজন খুব সকালে এবং সন্ধ্যার পরে একটু কম বের হচ্ছে এবং আমি যতটুকু দেখছি যে গত কয়েকদিন থেকে আসলে রাজশাহীতে শীতের যে তীব্রতা সেটি কিন্তু অনেক বেশি। তবে গতকালকে, আজকে এবং গত পরশুদিন এই 3 দিন কিন্তু দুপুরে রোদের দেখা মিলেছিল এবং আজকেও সকাল 10টার পরে রোদের দেখা মিলেছিল এবং 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত 3টা পর্যন্ত আসলে রোদ ছিল। তবে বিকেল হওয়ার সাথে সাথে একদম ঠান্ডা, কনকনে ঠান্ডা বাতাস সেটি রয়েছে এবং সেই সাথে সাথে যারা খেটে খাওয়া ছিন্নমূল মানুষ রয়েছে তাদের যে আয় সেটি কমেছে, কারণ সকালে এবং সন্ধ্যার পরে মানুষজন কম বের হওয়াতে। এবং অন্যদিকে আমি যতটুকু দেখছি যে এখন পর্যন্ত রাজশাহীর যে এই ফুড
ফুটপাতে যে দোকানগুলো রয়েছে গরম কাপড়ের, সেই গরম কাপড়ের বেচাকেনা গত কয়েকদিন থেকে একদমই জমজমাট। এখানকার যারা বিক্রেতা তারা তেমনটি বলছিলেন, এবং প্রথম অবস্থাতে বিক্রি না হলেও এখন এই প্রতি শুক্রবারে আসলে রাজশাহীর এই কুমারপাড়া থেকে রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্ট পর্যন্ত এই গরম কাপড়ের যে কেনাবেচা ফুটপাতে সেটি হয়ে থাকে, সেটি কিন্তু জমজমাট হয়ে উঠেছে। এবাদেও রাজশাহীর যে কোর্ট সাহেববাজার, স্টেশন মার্কেট, বিভিন্ন জায়গাতে আসলে গরম কাপড়ের যে কেনাবেচা সেটি শুরু হয়েছে। অন্যদিকে আমি দেখেছি যে এই শীতের কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শীতজনিত এবং ঠান্ডাজনিত যে রোগগুলো রয়েছে সেই সমস্যা নিয়ে রোগীর যে সংখ্যা সেটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়। চিকিৎসকরা যেমনটি বলছেন যে খুব শীতে এবং ঘন কুয়াশায় যারা ছোট এবং বয়স্ক মানুষজন রয়েছে তাদেরকে বাইরে বের হতে বারণ করছেন, এবং বের হলে অবশ্যই গরম কাপড় পরে বের হতে বলছেন। এখন যেমনটি দেখছি যে রাজশাহীর যে মার্কেটগুলো রয়েছে ফুটপাতে, সেই মার্কেটগুলোতে আসলে মার্কেটগুলোতে শীতের যে কেনাকাটা সেটি ব্যাপক জমে উঠেছে। তারেক, আপনাকে ধন্যবাদ। 6 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 8 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। সকালে গাইবান্ধার পলাশবাড়িতে কাজী লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাসের হেলপার ও এক যাত্রী। আহত 10 জনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। মানিকগঞ্জে সিংগাইর হেমায়েতপুর আঞ্চলিক সড়কের গোড়াদিয়া এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 2 শিক্ষার্থী। পুলিশ জানায় আশুলিয়া থেকে মোটরসাইকেলে 12 থেকে 15 জনের দল খেজুরের রস পান করতে সিংগাইর যায়। ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা। এছাড়া শরীয়তপুর, পটুয়াখালী, নাটোর ও ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 4 জনের। এদিকে ঘন কুয়াশায় সকালে মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস, পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। পুলিশ জানায় খুলনা থেকে ঢাকামুখী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস বন্দরখোলা এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ওষুধবাহী কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। একই সময় পেছনে থাকা আরেকটি পিকআপ ধাক্কা দেয় দুর্ঘটনা কবলিত বাসটিকে। এতে বাসে থাকা অন্তত 10 জন যাত্রী আহত হন। এছাড়া ঘন কুয়াশার মধ্যে মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গতরাত থেকে ভোর পর্যন্ত 3টি স্থানে দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। ফায়ার সার্ভিস জানায় গত রাতে বেজগাঁও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসকে ধাক্কা দেয় আরেকটি গাড়ি। রাত 1টায় ছনবাড়ি ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে বাস ধাক্কা দেয়। এদিকে ভোরে দোগাছিতে ট্রাকের পেছনে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। ঘন কুয়াশার কারণে পৃথক 3টি স্থানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 3টি পৃথক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। ভোলায় মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে জাহাজের ধাক্কায় ডুবে গেছে লবণ বোঝাই একটি ট্রলার। গত রাত 2:30টার দিকে এই ঘটনা ঘটে। ট্রলারের মাঝি ও শ্রমিকরা জানান বৃহস্পতিবার সকালের দিকে কক্সবাজারের কুতুবদিয়া থেকে এমভি দেলোয়ার 3 নামক ট্রলারে তারা 300 টন লবণ বোঝাই করে খুলনার জেলখানা ঘাটের উদ্দেশ্যে রওনা করেন। ভোলা সদরের তুলাতুলি এলাকায় মেঘনা নদীতে আসলে ঘন কুয়াশার মধ্যে পড়েন। ওই সময় একটি জাহাজ তাদের ট্রলারে ধাক্কা দেয়। এতে ট্রলারে পানি ঢুকতে শুরু করে। তীরের কাছাকাছি পৌঁছালে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা 7 আরোহী আরেকটি ছোট নৌকায় চড়ে তীরে পৌঁছান। ট্রলার মালিকের দাবি প্রায় 50 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। ডুবে যাওয়া ট্রলারটিতে উদ্ধারের চেষ্টা করছেন তারা। কুয়াশার কারণে আমি গ্যারাবি দিছি। গ্যারাবি দেওয়ার 10 মিনিট পর একটা কার্গো জাহাজ আসতেছে ওদিক থেকে, আমার পিছন থেকে আসতেছে আর কি, আচ্ছা আমারে এই কুয়াশার মধ্যে ধাক্কা দিছে। আমরা 7 জন লোক, আমরা যখন ডুবে যাইতেছি তখন আমরা কিনারে আইসা আমাদের ছোট নৌকাগুলা লইয়া এই কিনারে উদ্ধার হয়েছি। ট্রলারটি নোঙ্গর করা ছিল, পিছন থেকে একটি চলমান জাহাজ এসে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সাথে সাথেই এখানে যে মাস্টার ছিল লবণবাহী ট্রলারের, সে বুঝতে পেরেছে যে আমার ট্রলার ডুবে যাবে। সে তাৎক্ষণিকভাবে ট্রলারটি চালিয়ে এই তুলাতলি ঘাটে নিয়ে আসে। 16 নদ নদীর জেলা জামালপুর। এই জেলার 2 নদীর নাম এক করে বিল দেখিয়ে 3 যুগেরও বেশি সময় ধরে মাছ চাষের জন্য ইজারা দিচ্ছে জেলা প্রশাসন। প্রবাহমান নদী মাদারদহকে বিল দেখিয়ে ইজারা দেয়ায় ক্ষুব্ধ নদী পাড়ের বাসিন্দারা। জেলা প্রশাসনের নির্ধারিত জলমহলকে নদী হিসেবে চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড।
তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে জেলা প্রশাসন। 1986 সাল থেকে জামালপুরের মেলান্দহ উপজেলার এই প্রবাহমান নদীটিকে জলমহাল দেখিয়ে ইজারা দিচ্ছে জেলা প্রশাসন। গেল 30 অক্টোবর 18টি জলমহালের সাথে 6 বছরের জন্য নতুন করে এটির ইজারা বিজ্ঞপ্তি দেয়া হলেও দরপত্র নেয়নি কেউ। আরএস রেকর্ড অনুযায়ী 2024 সালের 23 অক্টোবর জেলার 16টি নদ নদীর মধ্যে মাদারদহ ও সাবারিয়া দুটি আলাদা নদী দেখানো হয়, যেখানে মাদারদহ নদীকে তেঘুরিয়া উৎসমুখ থেকে পয়লা পতিতমুখ পর্যন্ত 2 কিলোমিটার দেখানো হয়েছে, আর সাভারিয়া নদী উৎস এবং পতিতমুখ দেখানো হয় যমুনায়, দৈর্ঘ্য দেখানো হয় 5 কিলোমিটার। ইজারাযোগ্য জলমহালের তালিকায় নদী দুটিকে জুড়ে দিয়ে মাদারদহ সাভারিয়া বিল আকারে দেখানো হয়। একসময় যমুনা থেকে বয়ে এসে আবার যমুনায় পতিত হওয়া নদী দুটিতে মাছ ধরতেন স্থানীয়রা। এখানে যেন কখনো ইজারা না দেওয়া হয় সেই দাবি নদীপাড়ের বাসিন্দাদের। নদী তো আমরা বিল বলি না, আমরা মাছ ধরতে পারি না, আমরা কোনো কিছু করে গা গোসল ঠিকই করে জন্মপর্তে মাথা ধর নদী এটা আগে মেলান্দরের আছিল, ওই মেলান্দরের চার ধরে মেলান্দরেরা ওরা কোনোদিন জমা দেয় না কিন্তু ওরা মাছ মেরে খাইছে। 2-4-5 বছর ধরে বন্যাতে আছে, চরপত্ত আছে, বস এই চরপত্ত আছে, সবাইকে খালো তো বিল। যমুনার অনুসন্ধানে দেখা গেছে মাছ চাষের নামে নদী থেকে বালু তোলায় প্রতি বছর ইজারা দেওয়ার নেপথ্যের আসল কারণ। এদিকে সাবারিয়া নামেও আলাদা বিলের কোনো অস্তিত্ব পায়নি যমুনা টেলিভিশন। একখানি বালু পড়ছে, ওটা যার দহরে তাই বেচলো, আর একজনে কিনে নিয়ে ওই আবার কাইটি বেচত আছে, এইরকম মানে চলছে। আমাদের এখানে সাবেরিয়া নামে কোনো বিল নাই, আর এই মাদারদহ নদীটাই এটাই ডাক হয়, আমরা জন্মের পর থেকেই দেখি এটা ডাক হয়, মাঝিরে ডাইকে না ওরা মাছ মারে। মাদারদহ এবং সাভারিয়া দুইটি আলাদা নদী, কিন্তু একটা দুষ্ট চক্রের কবলে পড়ে দীর্ঘদিন যাবৎ এই নদীটাকে ইজারা নিয়ে এখানে মানে ওপেন করার মতো যে নদীকেন্দ্রিক জীবিকায়নটা নষ্ট করা হয়েছে। জেলা প্রশাসনের নির্ধারিত জলমহালকে নদী হিসেবে চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও খুদে বার্তায় পরবর্তী কার্যক্রম গ্রহণের কথা জানায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সুমি আক্তার। সর্বশেষ আরএস রেকর্ড অনুযায়ী মাদারদহ 2 কিলোমিটারের একটা নদী এবং সাভারিয়া 5 কিলোমিটারের একটা নদী হিসেবে তালিকাভুক্ত রয়েছে। প্রথম ইজারায় বিলটির মূল্য ধরা হয় 2,150 টাকা, বর্তমানে যা ধরা হয়েছে 2,31,250 টাকা। যমুনা থেকে বয়ে আসা এই নদীটি বর্ষাকালে খরস্রোতা হয়ে ওঠে, যদিও এখন শুষ্ক মৌসুমে মৃতপ্রায়, তবুও এটি নদী। এই নদীকে জেলা প্রশাসন বারংবার খাল দেখিয়ে ইজারা দিয়ে আসছিল। সেই ইজারার পিছনে রয়েছে বালু উত্তোলন সহ মাছ ধরার একটি গল্প। এই মাছ ধরার কারণে কিন্তু স্থানীয়রা নদীতে নামতে পারেনি, সে কারণে এই ইজারা বাতিল করে নদীকে নদীর মতো থাকতে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। সেবা এবং আরোগ্য লাভের বদলে মুন্সিগঞ্জে হাসপাতালে গিয়ে ভবন ধসের আতঙ্কে থাকতে হচ্ছে রোগী ও স্বজনদের। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 2.5 লাখ মানুষের জন্য একমাত্র সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্রটি অনেকদিন ধরেই ঝুঁকিপূর্ণ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিলেও কোনো সুরাহা মেলেনি। কোথাও খসে পড়ছে পলেস্তরা, কোথাও দেখা দিয়েছে ফাটল। না, এটি কোনো পরিত্যক্ত ভবন নয়, এটি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 1998 সালে শুরু হয় 31 শয্যার হাসপাতালের কার্যক্রম। পরে 2018 সালে 50 শয্যায় উন্নীত করা হয় উপজেলার প্রধান এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি। তবে দীর্ঘদিন সংস্কার না করায় বর্তমানে ভবনটির বেহাল অবস্থা। ভবন ধসে পড়ার আশঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছেন রোগী, স্বজনসহ সংশ্লিষ্টরা। আমরা আসি বেশিরভাগ না পেরে আসি, চিকিৎসা করার জন্য আসতে হইব। এই মুহূর্তে যদি কোনো ভূমিকম্প হয় তাহলে তো মনে করেন আমাদের রিস্ক, বাঁচতে এসে আরো মরার দশা। ভবনের অবস্থা ভালো না, আমরা এখানে আসছি চিকিৎসার জন্য। যদি আমাদের চিকিৎসার সময় যদি ভবনে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমাদের কি অবস্থা হবে। ঝুঁকিপূর্ণ ভবনে প্রায় দুর্ঘটনার বিরূপ অভিজ্ঞতা আর সাম্প্রতিক ভূমিকম্পে আতঙ্ক আরও বেড়েছে। আমরা তো আর এখানে কাজ ফেলে দিয়ে যেতে পারি না। এখনো পর্যন্ত রোগীদের উপরে পড়ে না, বাট এমনিতে তো বিভিন্ন জায়গা দিয়ে খসে খসে পড়ে যাচ্ছে। আমাদের এই চেয়ে
আবু বকর নামে একজন বেঁচে আছে, ওনার উপরও 6 সিলিং ভেঙে পড়ে প্রায় 7টা সিলি পড়েছে। বাথরুমের থেকে বাথরুমে পানি পড়ে খোলা পানি দৌড়াদৌড়ি করলে তখন ভয় করে আর বাইরে পড়ে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে ঝুঁকিপূর্ণ ভবনের কথা, তবে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পুরাতন ভবন সংস্কার করতে গেলে কিছু না কিছু কাজেও কিন্তু কাজ করতে গেলে ঝুঁকি থাকে, কারণ কিছু কিছু ছাদের অবস্থা বেশি ভালো না। কাজ করতে গেলে জন্য আমাদের প্রত্যাশা হলো পুরাতন ভবনের পাশাপাশি নতুন ভবন করে দেওয়া। প্রতিদিন উপজেলার শত শত মানুষ চিকিৎসা সেবা পেতে হাজির হয় এই ঝুঁকিপূর্ণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শরীফ ফারুকি, যমুনা নিউজ। নরসিংদীতে সূর্যমুখীর বাগান নজর কাটছে দর্শনার্থীদের। মূলত তেল উৎপাদনে 20 বিঘা জমির ওপরে চাষ করেছিলেন এক উদ্যোক্তা, যে পাল্টে গেছে পর্যটন কেন্দ্রে। প্রতিদিন বাগানে ভিড় জমান শত শত মানুষ, উপভোগ করেন প্রকৃতির অপার সৌন্দর্য। রোদের কিরণে যেন হাজারো গুণ উজ্জ্বল স্বর্ণাভ ফুল সূর্যমুখী, সাথে মৌমাছির গুঞ্জন। প্রকৃতির সাজানো এই ডালি উপেক্ষা করে কার এমন সাধ্য? সূর্যমুখী বাগানটা আমাদের অনেক ভালো লাগতেছে। সূর্যটা যেদিকে যায় ফুলটা যারা মনে হচ্ছে সেই দিকে যাচ্ছে, মানে সেই জন্য সেই সূর্যমুখী। আমি হচ্ছে মূলত ফুল প্রেমী একজন মানুষ, আর বিশেষ করে আমি হলুদের প্রতি আমার একটা বিশেষ আকর্ষণ আছে। তৌহিদুল ইসলাম নামের এক উদ্যোক্তার শখেরই বাগান নরসিংদীতে। লক্ষ্য ছিল তেল উৎপাদনের মাধ্যমে বাজারজাত করা, কিন্তু বর্তমানে এটি পুরোদস্তুর বিনোদন কেন্দ্র। প্রতিদিনই যা পর্যটকদের হাসি আনন্দে হয়ে ওঠে মুখর। আমাদের যখন ফুলটা পরিপক্ক হয় তখন আমরা এটা বীজ হিসেবে কিছু নিয়ে রাখি, আর কিছু আমরা ওই সূর্যমুখী তেল করে এটা বাজারজাত করি। সূর্যমুখী আবাদে তৌহিদুল ইসলামের বিঘা প্রতি খরচ হয়েছে 50,000 টাকা। প্রকৃতির অপার এই সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করেন 800 থেকে 1000 ফুলপ্রেমী। প্রত্যেক দর্শনার্থীর প্রবেশ মূল্য 50 টাকা। এটাতে আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি প্রায় 1.5 লক্ষ টাকা পার বিঘাতে। পার ডে 800 থেকে 1000 লোকজন আসতেছে, আর ছুটির দিনগুলোতে এর চেয়ে দ্বিগুণ হচ্ছে। হলুদ সিম্বল মিন করে ফ্রেন্ডশিপের, এবং আমি যেহেতু ইয়ং এজ করতেছি, সো বন্ধুত্ব আমার কাছে অনেক মহান একটা শব্দ। সো এই শব্দের কাছ থেকেই অ্যাকচুয়ালি সূর্যমুখী ফুলের প্রতি একটা ভালোবাসা আসা। আমি আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি। ফুল তো ভালো লাগার বিষয়, তারপর আবার সানফ্লাওয়ার। শুধু সূর্যমুখীর বাগান নয়, দর্শনার্থীরা পর্যটন কেন্দ্রটিতে কাটাতে পারবেন অনিন্দ সুন্দর মুহূর্ত। রাখা হয়েছে ছাতা দিয়ে সাজানো নজর কাড়া জায়গা, ছোট ছোট ছাউনি, যেখানে পরিবার ও প্রিয়জনের সাথে একটা বিকেল অনায়াসে কাটানো যায়। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। কুড়িগ্রামে এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্যের নাম নাসিম উদ্দিন। বিজিবি জানায়, গঙ্গারহাট বিওপি ক্যাম্পে দায়িত্বরত নাসিম রাতে টহলে যাওয়ার উদ্দেশ্যে নিজ অস্ত্র বুঝে নেন। পরে নাসিম ব্যারাকের পূর্ব পাশে গেলে গুলির শব্দ শুনে সেখানে যায় তার সহকর্মীরা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে নাসিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিজিবি 15 ব্যাটালিয়নের কর্নেল মেহেদি ইমাম জানান, পারিবারিক বিষণ্ণতা থেকে নাসিম আত্মহত্যা করে থাকতে পারে। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।